আচ্ছা, এই যে আমরা অভিব্যক্তি পড়ছি, আজকে পড়ব বিবর্তনের বর্তমান ধারণা। অভিব্যক্তি বা বিবর্তন হতে গেলে আমরা অনেক আগেকার ধারণা, নীতি, মতবাদ এগুলো পড়েছি। এবার বর্তমানে কি ভাবা হচ্ছে সেই জিনিসটাকে এবার আমরা জানব। বিবর্তনের বর্তমান ধারণা দিতে গিয়ে হার্ডি, উইনবার্গ এই দুজন বিজ্ঞানী একখানা নীতি তৈরি করেছিলেন 1908 খ্রিস্টাব্দে। হার্ডি এবং উইনবার্গ তারা একটা সূত্র আবিষ্কার করেন, সেটা হচ্ছে হার্ডি উইনবার্গ ভারসাম্য নীতি বলা হয়। এইটাতে পড়ার আগে আমরা একটা কথা জেনে নিই, জিন পুল বলতে কি বুঝবো। কোনো পপুলেশনের সব জিনগুলোকে একসঙ্গে বলা হয় জিন পুল। আমরা যখন হার্ডি উইনবার্গ ভারসাম্যের কথা পড়ছি তখন আমরা মনে রাখবো যে আমরা একটা পপুলেশন নিয়ে কথা বলবো। সেই পপুলেশনটা একটা বৃহৎ জীবগোষ্ঠী হতে পারে, একটা ক্ষুদ্র জীবগোষ্ঠী হতে পারে। পপুলেশন বলতে আমরা কি বুঝি? একটা জীবগোষ্ঠী যেখানে একটা ভৌগোলিক আয়তন অনুসারে ভৌগোলিক আয়তনকে একটা নির্বাচন করে সেখানে যত জীবগোষ্ঠী থাকে সেটাকে আমরা পপুলেশন বলি। আচ্ছা, হার্ডি উইনবার্গ ভারসাম্য নীতির মূল সংজ্ঞাটা কি? ধরো কোনো একটা পপুলেশনে ওই জীবগোষ্ঠীটাতে যদি কোনো পরিব্যক্তি না হয়, যদি স্থানান্তরে গমন বা মাইগ্রেশন না হয়, যদি কোনো জিন প্রবাহ, জিনের চালনা, প্রাকৃতিক নির্বাচন না থাকে, তবে জিন বা অ্যালিল দ্রুত স্পন্দনের সংখ্যা, যেটা জিন আর অ্যালিল ফ্রিকোয়েন্সি বলা হয়, এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বা জিনোটাইপ দ্রুত স্পন্দনের হার, এই বৃহৎ জীবগোষ্ঠীটাতে বংশ পরম্পরায় একই থেকে যায় যদি তারা নির্বিচার জনন কার্য সম্পন্ন করে। কোন কোন কথাগুলো ইম্পর্টেন্ট দেখো। একটা বৃহৎ জীবগোষ্ঠী হতে হবে, তার মধ্যে জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি একই থাকবে যদি তারা নির্বিচারে জনন কার্য সম্পন্ন করে, তবে তাদের জিন ফ্রিকোয়েন্সি আর জিনোটাইপ ফ্রিকোয়েন্সি একই থাকবে, কিন্তু ওই বৃহৎ জীবগোষ্ঠীটার মধ্যে কোনো রকম মিউটেশন, কোনো রকম মাইগ্রেশন, জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, ন্যাচারাল সিলেকশন থাকবে না। তবেই হার্ডি উইনবার্গের ভারসাম্যটা এটা বোঝা যাবে। এইটার ব্যাখ্যা দিতে গিয়ে একটা কথা, একটা টার্ম খালি আমরা জানবো, সেটা হচ্ছে প্যানমিকটিক। প্যানমিকটিক হচ্ছে কাল্পনিক জীবগোষ্ঠী, যেটা মানে কল্পনা করে আমি একটা বৃহৎ জীবগোষ্ঠী নিলাম যারা নিজেদের মধ্যে নির্বিচার জনন কার্য সম্পন্ন করে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নির্বিচার জনন কার্য সম্পন্ন করা। তাদের একটা লোকাসের জিনকে আমি বড় এ আর একটাকে ছোট এ হিসেবে ডিনোট করা হলো। এই কাল্পনিক জীবগোষ্ঠীর সংখ্যাসূচক অনুপাতটা কীরকম? বড় এ ধরে নিচ্ছি 36%, বড় এ ছোট এ ধরছি 48%। এই 48%-এর মধ্যে 24% হচ্ছে বড় এ জিন, 24% হচ্ছে এ জিন, ছোট এ জিন। তাহলে এইটা ভাগ হয়ে গেল, আর ছোট এ হচ্ছে 16%। তার মানে 36, 48, 16 এটা যোগ করলে হয় 100। তাহলে প্রতি 100 জনের মধ্যে কী ধরনের জিন থাকতে পারে তার একটা সংখ্যাসূচক অনুপাত দেওয়া হলো। এবার জনন কোষদের সর্বাঙ্গীন উৎপাদ কিভাবে থাকবে, মানে এই জীবগোষ্ঠীতে কীরকমভাবে জনন কোষ উৎপাদিত হবে। পিতামাতা ধরে নাও বড় এ হতে পারে, বড় এ ছোট এও হতে পারে, আবার ছোট এও হতে পারে, এর সাথে আবার বড় এ ছোট এও হতে পারে। মানে একটা এটার সাথে এটা হতে পারে, আবার এটার সাথে এটাও হতে পারে। তাহলে বড় এ আমি যদি 36% ধরে নিই, তাহলে এর জনন কোষের জিনটা 36%ই হবে। আর এখানে কি হবে? বড় এর জিনটা 24%, কারণ ছোট এটা ছিল 24%, আর এখানে ছোট এ হলো 16%। তাহলে এ জিনের জিন ফ্রিকোয়েন্সিটা কি হবে? এই যে ধরো বড় এ প্লাস বড় এ, এই ধরনের পিতামাতা হলে এ জিন ওই 100 ভাগের মধ্যে 60% থাকছে, তাহলে জিন ফ্রিকোয়েন্সি হবে 60/100.6। ঠিক সিমিলারলি পিতামাতা যদি ছোট এ আর বড় এ ছোট এর মধ্যে থাকে এই রকম, তাহলে জনন কোষ হচ্ছে 16 যোগ 24, 40%। তাহলে ছোট এ জিনের জিন ফ্রিকোয়েন্সিটা কী হবে? 0.4। এদের নিয়ে এবার যদি পরবর্তী প্রজন্মের মধ্যে জনন কার্য হয় তাহলে কি হবে?
পরবর্তী প্রজন্মদের জননক্রিয়ার জিন ফ্রিকোয়েন্সি হচ্ছে বৃহৎ জীবগোষ্ঠীতে। কন্ডিশনটা কি দেখো, জীবগোষ্ঠী হতে হবে বৃহৎ। বৃহৎ জীবগোষ্ঠীতে কীরকম জনন ঘটাতে হবে? নির্বিচার জনন ঘটাতে হবে। তোমার শুক্রাণু পাওয়া গেছে বড়োয়ে বড়োয়ে ছোটোয়ে ছোটোয়ে, ডিম্বাণুও ঠিক তেমন পাওয়া গেছে। এবার নির্বিচার জনন ঘটাতে হবে যে কোনো শুক্রাণুর জিনের সাথে, যে কোনো ডিম্বাণুর জিনের যে কোনো একটা অ্যালিলের সাথে। সেই করতে গিয়ে জিন ফ্রিকোয়েন্সি ঠিক এরকম আসবে। বড় এর জন্য ছিল 0.6 আর ছোটো এর জন্য ছিল 0.4। তাহলে এখানে ধরো দুটো বড় এ মানে 0.6 × 0.6, একটা বড় একটা ছোট মানে 0.6 0.4, একটা ছোট এ একটা বড় এ মানে 0.4 0.6। এবার এই যে গুণ করে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি অপত্য জনুর কীরকম এলো? 0.36 বড় এ বড় এ ছোট এ দুটোই 0.24 করে এলো, ছোটো এ 0.16। তাহলে সেই 36%, 48%, 16%-এ আমরা ফিরে গেলাম। কীরকম? কোথা থেকে আমরা শুরু করেছিলাম? এইখান থেকে শুরু করেছিলাম। এই জিনিসটা কিন্তু আবার এইখানে কিন্তু আমরা ফিরে এলাম। তাহলে জিন এর জিন ফ্রিকোয়েন্সিকে আমি পি ধরছি, ছোটো পি, আর জিন বড় এর আর ছোটো এটা ধরছি ছোটো কিউ। তাহলে বড় এ কী হবে? পি ইন্টু পি, পি স্কোয়ার, 2a এ বড় এ ছোটো এ হচ্ছে 2 × পি কিউ মানে 2p কিউ, আর ছোটো এ হচ্ছে কিউ কিউ মানে কিউ স্কোয়ার। অতএব পরবর্তী অপত্যজনুতে জেনোটাইপ ফ্রিকোয়েন্সি একই থেকে যাচ্ছে। ওটা ছিল জিন ফ্রিকোয়েন্সি, এটা হয়ে গেল জেনোটাইপ ফ্রিকোয়েন্সি, একই থেকে যাচ্ছে। এবার থিওরি অফ প্রবাবিলিটি বা সম্ভাবনার তত্ত্ব, এটার মানে হচ্ছে কোনো বৃহৎ জীবগোষ্ঠীতে পিতামাতা থেকে এ জিনের সংযুক্ত হওয়া। যদি দুটোই এ জিন হয় তাহলে সেটা অবশ্যই হোমোজাইগাস। ওটা কি হবে? পি ইন্টু পি, পি স্কোয়ার। পিতামাতা থেকে ছোটো এ জিনের সংযুক্ত হওয়া, সেটাও হোমোজাইগাস, কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার। আর যদি বড় এ ছোটো এ জিন যেটা হবে সেটা হচ্ছে হেটারোজাইগাস। এগুলো তোমরা মেন্ডেলের সূত্রতে পড়েছো, এক সংকর জনন, দ্বিসংকর জনন, কোনটা হোমোজাইগাস কোনটা হেটারোজাইগাস, এগুলো পড়েছিলে। তাহলে এটা হচ্ছে কি, হেটারোজাইগাস হলে পি ইন্টু কিউ প্লাস পি ইন্টু কিউ মানে 2p কিউ হচ্ছে। তাহলে জিন ফ্রিকোয়েন্সি আর জেনেটিক ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক কি? পি স্কোয়ার প্লাস 2p কিউ, এটা যদি তুমি যোগ করো তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার পাবে, ইজিক্যাল টু 1। পি এর ভ্যালু কত ছিল? 0.6 প্লাস 0.4 মানে 1। তাহলে জিন ফ্রিকোয়েন্সি আর জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এক হয়ে গেল। এই জিনিসটা একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো, যেটা তিনটে জনুর পরপর, প্রথম অপত্যজনু, দ্বিতীয় অপত্যজনু, তৃতীয় অপত্যজনুতে কি হয়। দেখো, যদি একই রকম আসে তাহলে বুঝবো যে হার্ডি উইনবার্গের ভারসাম্যটার এই নীতিটা প্রযোজ্য হবে। তিনটি জনুর উদাহরণের মাধ্যমে হার্ডি উইনবার্গ মূলনীতির ব্যাখ্যা। প্রথম জনু ছিল বড় এ বড় এ, বড় এ ছোটো এ, ছোটো এ ছোটো এ। এটা 40%, এটা 40%, এটা 20% আমরা ধরে নিলাম। আমাদের কিন্তু আলটিমেটলি সেইখানে যেতে হবে যেখানে 1 আসবে, মানে 36%, 48%, 16%, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো আমি একটা এরকম একটা জনু ধরলাম যেখানে বড় এ হচ্ছে এই জিনটা পেয়েছি 40%, এই জিনের কম্বিনেশন হেটারোজাইগাস জীব পাওয়া গেছে 40%, আর হোমোজাইগাস এই স্মল এ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জিন পাওয়া গেছে 20%। পি হচ্ছে কি এ জিনের জিন ফ্রিকোয়েন্সি, মানে এই 40 প্লাস এই 40/2, এটা হাফ হয়ে যাবে কারণ এর জন্য 20 আর এই এর জন্য 20/100। এটাকে ক্যালকুলেট করলে আসছে সেই 0.6। আর কিউ হচ্ছে ছোটো এ জিন, এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত, মানে 20 প্লাস এটা আবার 40/2 করে হচ্ছে 0.4। তাহলে পি প্লাস কিউ হয়ে যাচ্ছে 1। এটা নির্বিচার জননের ফলে উৎপন্ন অপত্যদের জিন ফ্রিকোয়েন্সি। এবার যদি পানেট স্কোয়ারের মাধ্যমে বা চেকার বোর্ডের মাধ্যমে আমরা দেখতে চাই,
তাহলে ঠিক যেমনভাবে তোমরা চেকার বোর্ড করতে, এখানে পি লিখলাম, এখানে কিউ, এদিকে পি, এটা কিউ, পির মান ছিল 0.6, কিউর মান ছিল 0.4, এখানেও 0.6 0.4 লিখলাম। এবার এগুলোকে গুণ করলাম যেমনভাবে করা হয়, করতে গিয়ে দেখলাম পি স্কোয়ার হয়ে যাচ্ছে 0.36, পি কিউ 2 PQ হয়ে যাচ্ছে, এই দুটোকে যোগ করে হচ্ছে 0.48, কিউ স্কোয়ার এ হয়ে যাচ্ছে 0.16। সেই কিন্তু আমি যখন শুরু করেছিলাম 40%, 40%, 20% নিয়ে, আলটিমেটলি আমার কিন্তু সেই 0.36, 0.48, 0.16ই এসে গেল, যেটা নিয়ে আমরা প্রথম হার্ডি উইনবার্গ নীতির ভারসাম্যটা দেখেছিলাম। আচ্ছা, এবার এদের এই যে পপুলেশনটা হলো, এই 0.36, 0.48, 0.16 দিয়ে, এদেরকে দিয়ে যদি আমি দ্বিতীয় জনুতে যাই, যদি দ্বিতীয় জনুতে যাই তাহলে কি হবে, বড় এ ধরো 36%, বড় এ ছোটো এ 48%, ছোটো এ হচ্ছে 16%। এগুলোকে সেই ঠিক ওরকমভাবে ভাগ করে যদি ক্যালকুলেট করি তাহলে পি দেখবো সেই 0.6ই আসছে, কিউ দেখবো সেই 0.4ই আসছে। আবার ঠিক এরভাবে পান্ট স্কোয়ারের মাধ্যমে যদি আমি বর্ণনা করতে চাই, সেখানেও দেখবো পি স্কোয়ার 0.36, 2PQ 0.48, কিউ স্কোয়ার 0.16। এবার এই জিনিসটাকে নিয়ে আমি যখন তৃতীয় জনুতে যাব, ঠিক সেম রেজাল্ট পাবো। তাহলে আমরা ধরে নিতে পারি যে হার্ডি উইনবার্গের ভারসাম্যটা এখানে রক্ষিত হচ্ছে। এর ফলে মন্তব্যতে আমি কি আসতে পারি, প্রথম জনুতে আমার বড় এ ছিল 0.4, বড় এ ছোটো এ 0.4, ছোটো এ 0.2, এইভাবে আমরা শুরু করেছিলাম। নির্বিচার জনন কার্যের ফলে দ্বিতীয় জনুতে বড় এ 0.36, বড় এ ছোটো এ 0.48, বড় এ ছোটো এ 0.16 হলো। তারও নির্বিচার জনন করার ফলে তৃতীয় জনুতে সেই 0.36, 0.48, 0.16ই হচ্ছে। তাহলে এই জীবগোষ্ঠীর জিনোটাইপ ফ্রিকোয়েন্সির সংখ্যার সাম্যতা এসে গেছে। এটা হার্ডি উইনবার্গের নীতিটা ব্যাখ্যা করলো। আচ্ছা, এই হার্ডি উইনবার্গের নীতির গুরুত্ব কি? এটা অবশ্যই কিন্তু বৃহৎ জীবগোষ্ঠীর মধ্যে হতে হবে, কারণ এর মূলনীতি কিন্তু বৃহৎ জীবগোষ্ঠীতে সেই জিনোটাইপ ফ্রিকোয়েন্সিটা এক জনু থেকে অপর জনুর সাম্যতা বজায় রাখে যখন সেখানে নির্বিচার জননক্রিয়া ঘটে, আর যেখানে পরিব্যক্তি, নির্বাচন এসব কিন্তু অনুপস্থিত থাকে, যেটা আমি সংজ্ঞার সময় দেখালাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ক্ষুদ্র জীবগোষ্ঠীতে এই সাম্যতা কিছুতেই বজায় থাকবে না, কারণ এদের জিনের যে জিন ফ্রিকোয়েন্সি সেটার সম্যতা থাকে না। 3 নম্বর হচ্ছে এখানে কিন্তু বিবর্তনের হার শূন্য। কন্ডিশন তো ছিলই যে বৃহৎ জীবগোষ্ঠীতে হবে এবং সেখানে বিবর্তন হবে না, তাহলে সেখানে তো বিবর্তনের হার শূন্যই থাকবে। তাহলে কোনো একটা পপুলেশনে যদি জিন ফ্রিকোয়েন্সি সাম্যতা বজায় থাকে তাহলে সেখানে কিন্তু কোনোভাবে বিবর্তন থাকবে না। যদি এই সাম্যতা উল্টে যায় বা এই সাম্যতার পরিবর্তন ঘটে, তখনই কিন্তু বিবর্তন ঘটবে। এইটা হলো হার্ডি উইনবার্গ নীতির ব্যাখ্যা এবং গুরুত্ব। এই কোশ্চেনটা তোমাদের আসে পরীক্ষায়।